1008খানা এরকম ছোট ছোট মিরার এখানে আছে। এইটা হচ্ছে মূল টেলিস্কোপটা। তো হানলেতেই এই টেলিস্কোপ কেন বসানো হলো? এই হচ্ছে টেলিস্কোপ। আপনি যদি সিকিমের নাতুলা বা 0 পয়েন্টে গিয়ে মাথা ধরে থাকে তাহলে খুব স্বাভাবিক ব্যাপার এই সমুদ্রের লেকের এখানেও কিন্তু আপনার মাথা ধরা শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। এই সমস্যার সমাধান করার জন্য যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে গাড়ির কুল্যান্ট লিক হচ্ছে। 2 মাস বয়সে দিল্লি থেকে ও এখানে এসেছে, তারপর থেকে এখানে জানলার পর্দা সরালেই সমুদ্রের লেক। গুড মর্নিং ফ্রম হানলে। আজকে আমরা হানলেকে বিদায় জানিয়ে যাব সমুদ্রেরই। কালকে বিকেলবেলায় আমরা হানলেতে এসে পৌঁছেছি। হানলের মূলত যেটা খ্যাতি সেটা হচ্ছে এখানকার এই অবজারভেটরি হিল। তার জন্য এই যে সামনে পাহাড়টা, তার মাথায় ওই যে টাওয়ার রয়েছে, এখানেই হচ্ছে অবজারভেটরি। এই অবজারভেটরিতে আছে টেলিস্কোপ এবং এই টেলিস্কোপ দিয়ে অ্যাস্ট্রোনমির যে চর্চা সেটা করা হয়। তো হানলেতেই এই টেলিস্কোপ কেন বসানো হলো? যখন টেলিস্কোপ বসানো হয় 3টে ক্রাইটেরিয়া মাথায় রাখতে হয়। এক হচ্ছে জায়গাটা উঁচুতে হবে, 2 নম্বর সেখানের আকাশ পরিষ্কার থাকবে। মোটামুটি আবহাওয়া ঘেটে জানা গেছে বছরে প্রায় 270 দিন হানলের আবহাওয়া পরিষ্কার থাকে। এছাড়া সেখানে ধুলোবালি ইত্যাদি যে পলিউশন সেটাও কম হবে। তো এখানে ধুলোবালি পলিউশন ইত্যাদি সে ব্যাপারটা তো প্রায় নেই বললেই চলে। এই কারণে হানলেকে বেছে নেওয়া হয়েছিল এই টেলিস্কোপগুলো বসানোর জন্য। এই অবজারভেটরি হিলের যে টেলিস্কোপগুলো সেটা পরিচালনা করেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। এখানে যে তথ্য এই টেলিস্কোপ থেকে সংগ্রহ হয় সেগুলো স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমে চলে যায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের দপ্তরে। ব্রেকফাস্ট হচ্ছে ম্যাগি, আন্ডা ম্যাগি। এই যে হোটেলটা, এই হোটেল না হোমস্টে, এদের উঠোনটা বাঁধাচ্ছে। এখানে এই যে পাথরগুলো, আমাদের ওখানে তো কালো কালো পাথরগুলো হয়, স্টোন চিপসগুলো, এগুলো দেখুন লাল রঙের পাথর। এই যে পাহাড়, লাল পাহাড়গুলো, সেই পাহাড়ের পাথর ভেঙে এগুলো হচ্ছে। মানে এই পাথরগুলোর মধ্যে আয়রন আছে প্রচুর, সেই কারণে এগুলো লাল রঙের। বিভিন্ন রকমের মিনারেলস এখানে মিশে আছে এখানকার পাথরে, এবং সেই জন্য কালারগুলো আলাদা আলাদা হয়ে যায়। এখানে হোমস্টেগুলো তো ছোটো ছোটো, কোনোটায় 3টে রুম, কোনোটায় 4টে, কোনোটায় বা 6টা। তো আমরা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন হোমস্টেতে আছি। যেখানে আমরা ব্রেকফাস্ট করতে এলাম সেটা হচ্ছে সাম্বালা হোমস্টে, শেকওয়ার। এদের মোবাইল নাম্বার সেটাও এখানে দেওয়া আছে। আর এর পাশেই ওই যে এটা হচ্ছে টানাম হোমস্টে, ওখানে 4টে রুম আছে, ওইখানে আমি আছি। এটা হচ্ছে আমাদের হোমস্টেটা, টানাম হোমস্টে। আর কয়েকটা জিনিস বলে দিই, এখানে যেটা ইলেকট্রিসিটি, সন্ধেবেলায় 7টা নাগাদ ইলেকট্রিসিটি আসবে, রাত 11টা পর্যন্ত থাকবে। যা চার্জ করার সেগুলো কিন্তু রাত্রিবেলার মধ্যে করে নিতে হবে। ওই যে আলো অফ হবে, আবার তারপরের দিন ওই সন্ধ্যেবেলায় 7টার সময় আসবে। সকালে কিন্তু কোনো রকম ইলেকট্রিসিটি নেই। 2 নম্বর গরম জল, এখানে সোলারে গরম জল হয়। তো গরম জল যতক্ষণ জল গরম থাকে সেটা রাত 10টা 11টা পর্যন্ত গরম জল পড়ে। সকালেও যতক্ষণ স্টকে থাকে আর কি, সেই জলটা গরম জল হিসেবে পাওয়া যাবে। কিন্তু সকালে সবাই উঠে যখন একসাথে গরম জল ব্যবহার করতে থাকবে, গরম জলের ট্যাঙ্কটাই শেষ হয়ে গেল। তো বললো যে আবার বিকেলে গরম জল পাওয়া যাবে, যদিও সকালে গরম জল ওনারা বালতি করে দিয়ে যান। আজকে মে মাসের 29 তারিখ 2025। হানলে ঝকঝকে পরিষ্কার আকাশ, সামনের এই যে পাহাড়গুলো সেগুলোর উপরে কিন্তু বরফ রয়েছে। আর এই হচ্ছে অবজারভেটরি হিল। 2টো ডোম শেপড বিল্ডিং আছে যেখানে টেলিস্কোপগুলো রয়েছে। টেলিস্কোপগুলো কিন্তু পুরোপুরি কন্ট্রোল হয়, পুরোপুরি রিমোট কন্ট্রোলে চলে। ব্যাঙ্গালোর থেকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স তাদের দপ্তর থেকে স্যাটেলাইটের মাধ্যমে রিমোট কন্ট্রোলে এইগুলো অপারেট করা হয়। কাল বিকালে কিয়াংগুলোকে দেখতে দেখতে ওই পাহাড়গুলো যেটা তার কাছাকাছি গেছিলাম, প্রায় 2 কিলোমিটার। আজকেও ওইখানটাতে অনেকগুলো কিয়াং রয়েছে, কিন্তু এখানে বেশ কিছুটা কাছে 1, 2, 3, 4টে কিয়াং চড়ে বেড়াচ্ছে। আজ আর যাচ্ছি না, কারণ এখানকার যে মাটিটা ঢিপি পুরো সাদা সাদা, মানে নুন রয়েছে, কিন্তু সেটা পা দিলে বসে যাচ্ছে। মানে সে বালির উপরে হাঁটার একটা অভিজ্ঞতার মতো। কালকে বেশ কষ্ট হয়েছে। এমনিতেই এখানে অক্সিজেন কম, মানে হাঁপিয়ে যাওয়ার ব্যাপারটা এতদিন ছিল না, কিন্তু এই কালকে 2 কিলোমিটার যাওয়া এবং ফেরা, তারপরে কিন্তু কালকে রাতে বেশ কষ্ট হয়েছে। এখনও মাথাটা ধরে আছে। আমাদের লাগেজ প্যাক হয়ে গেল, আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। বাকিদের হয়ে গেলে আমরা এখান থেকে রওনা দেবো সমুদ্রের উদ্দেশ্যে। 2 মাস বয়সে দিল্লি থেকে ও এখানে এসেছে, তারপর থেকে এখানেই। অক্টোবর নভেম্বর যখন এখানে বরফ পড়তে আরম্ভ করবে তখন আবার একে লেতে নিয়ে চলে যাওয়া হয়। এর নাম হচ্ছে জামো।
বেশ, আমরা চেক আউট করে বেরোচ্ছি। আমরা ছিলাম টানাম হাউস, তার সমস্ত ডিটেলস এই কার্ডের মধ্যে দিয়ে দিলাম। এখানে থাকার খরচ যেটা, একটা রুম ডাবল বেডরুম, তাতে দুজন থাকবেন। থাকা এবং খাওয়া, দুজনের খাওয়া বলতে ব্রেকফাস্ট আর ডিনার মিলে পড়ে 3,000 টাকা, মানে অ্যাভারেজ এক একজনের পড়ছে 1,500 টাকা পার হেড। আমাদের দার্জিলিংয়ের হোমস্টের মতোই, লাঞ্চ এক্সট্রা যা বলবেন ওরা রেঁধে দেবে, তার খরচাটা বাড়তে দিতে হবে। চলো এবার গাড়িতে গিয়ে বসি। হানলে ছেড়ে আমরা এখন যাব সমুদ্রি যাওয়ার আগে এখানকার যে অবজারভেটরি আছে, সেই অবজারভেটরিটা আমরা একবার ঘুরে আসবো। সামনে পাহাড়, যার উপর টাওয়ার রয়েছে, ওটাই হচ্ছে অবজারভেটরি হিল। আমাদের বাঁদিকে এই যে হোমস্টেটা রয়েছে, এটা এখানকার সব থেকে বড় এবং সব থেকে পুরনো হোমস্টে, হানলে হাউস। এর নাম হচ্ছে হানলে হাউস। এই যে আমরা ওই পাহাড়টার উপরে উঠবো, এই রাস্তাটা দিয়ে উঠতে হবে অবজারভেটরি। ওই যে গাড়িগুলো যাচ্ছে, সামনে দুটো টেম্পো ট্রাভেলার, তার আগে একটা লরি যাচ্ছে, ওই পথ দিয়ে পাকানো রাস্তা, সেখান দিয়ে আমরা উঠবো, যাবো অবজারভেটরি। ওই যে নিচে একটা কনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন, ওখানে ওই সোলার প্যানেল রয়েছে, আর তার সাথে বাকি যে যন্ত্রপাতি সেটা কিন্তু এই অবজারভেটরি অঙ্গ। নিচে ওখানেও একটা এনাদের অফিস রয়েছে। এই অবজারভেটরি হিলের উপর থেকে পুরো হানলে শহরটাকে পাখির চোখে দেখা যায়, এবং নিচে দেখবেন যে সবুজ সবুজ, ওগুলো কিন্তু এখানে মাটির নিচে থেকে জল বেরোয়, তার ফলে ওখানে এরকম ঘাস প্রচুর হয়, আর সেগুলো খাওয়ার জন্য এখানে প্রচুর কিয়াং ঘুরে বেড়ায়। এখানকার যে গবাদি পশু, তাদের বিচরণ ক্ষেত্র, এবং এখানে সেই কারণে সবুজের অনেক আধিক্য। দেখুন নিচে ওই যে সোলার প্যানেল রয়েছে, এটাও কিন্তু এই অবজারভেটরি পার্ট, এই জায়গাটায়। ওয়েলকাম টু ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি হানলে, লাদাখ। এখানে কি কি আছে, কি কি সাবধানতা নিতে হবে এবং কি কি করবেন এবং করবেন না, সেগুলো কিন্তু এখানে লেখা আছে। এখানে যেগুলো রয়েছে, একটা হচ্ছে হিমালয়ান চন্দ্র টেলিস্কোপ, আর একটা আছে হাই রেজলিউশন স্পেকট্রোগ্রাফ ইন অপটিক্যাল ব্যান্ড, আর রয়েছে হ্যাগার হাই অল্টিটিউড গামা রে টেলিস্কোপ, যার কোনোটার মানেই আমি বিশেষ বুঝলাম না। এরপরে কোনো গাড়ি অ্যালাউ নেই, এখান থেকে এটা হেঁটে যেতে হবে। এই যে দুটো ডোম আছে, এখানেই টেলিস্কোপগুলো বসানো আছে। এই অবজারভেটরি হিলের উপর থেকে নিচে হানলে গ্রাম, যেখানে গাড়ি আমাদের নামিয়ে দিল, সেখান থেকে কিন্তু বেশ অনেকটা উপরে উঠে আসতে হয়। যে এন্ট্রান্স আপস্টেয়ার্স, এখানে নিচে একটা ডেমনস্ট্রেশন দেওয়া হচ্ছে, আর অ্যাকচুয়াল টেলিস্কোপটা উপরে। এখানে কিছু ডেমনস্ট্রেশন। এই হচ্ছে টেলিস্কোপ। উপরে যে ডোমটা, সেটা মেনলি টেলিস্কোপের প্রোটেকশনের জন্য, বৃষ্টি, বরফ, ধুলো এসবের থেকে প্রোটেকশনের জন্য। এই যে টেলিস্কোপটা, এর পোশাকি নাম হিমালয়ান চন্দ্র টেলিস্কোপ। এইটা হচ্ছে মূল টেলিস্কোপটা। যখন রাত্রিবেলায় ছবি তোলা হয়, তখন কিন্তু উপরের ডোমটা সরে যায়, এবং এই টেলিস্কোপটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে হেলানো যায়। এই যে কন্ট্রোলের কাজটা, সেটা কিন্তু হয় ব্যাঙ্গালোরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স, সেখান থেকে। এই যে টেলিস্কোপটা, তার ডায়ামিটার হচ্ছে 2 মিটার। এটা কিন্তু ভিজিবল লাইট অ্যান্ড ইনফ্রারেড লাইট, তার উপরে বেস করে এই টেলিস্কোপ। এই টেলিস্কোপ থেকে যে ছবিগুলো আসে, সেগুলো কিন্তু মূলত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। সেই ছবিগুলোকে অনেকবার প্রসেসিং করার পরে আমরা যে বিভিন্ন রঙিন ছবিগুলো দেখি, সেই ছবিগুলো কিন্তু অনেকবার প্রসেসিং করার পরে সেই ছবিগুলো পাওয়া যায়। বুঝতেই পারছেন, এগুলো হাই সেন্সিটিভ, এখানে কোনো জায়গাতে হাত দেওয়া নিষেধ। এছাড়াও এখানে কিন্তু আরও অনেক টেলিস্কোপ আছে। নিচে ওই যে একটা টেলিস্কোপ দেখতে পাচ্ছিলেন, যেটা লাল খোপকাটা, সেটা হচ্ছে গামা রে টেলিস্কোপ। সেই গামা রে টেলিস্কোপটাকে কন্ট্রোল করে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। তার ডায়ামিটার হচ্ছে 21 মিটার, এবং সেখানেও একটা ডেমনস্ট্রেশন চলে। সেই ডেমনস্ট্রেশনটাও আপনারা দেখতে পারেন। এই অবজারভেটরির জন্য একটা সোলার পাওয়ার প্ল্যান্ট আছে, 90 কিলোওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট। নিচে যেখানে ওই গামা রে টেলিস্কোপটা বসানো রয়েছে 21 মিটারে,
সেখানেই ওইখানে যে সোলার প্যানেলগুলো আছে সেখান থেকে 90 কিলোওয়াটের সেই দিয়েই কিন্তু এই হানলের সমস্ত যে অবজারভেটরি সমস্ত যন্ত্রপাতি সেই সোলার এনার্জিতেই চলে। এইটা 1999 সালে বসানো হয়েছিল। আগে এটা কিন্তু ম্যানুয়ালি কন্ট্রোল করতে হতো, প্রচুর কমান্ড দিতে হতো, অনেক কিছু সেটিং করতে হতো, কিন্তু বর্তমানে এটা কিন্তু পুরোপুরি অটোমেটেড, মানে একটা শিডিউল আছে, সেই শিডিউলটাকে রান করানো হয়, তাহলে এই অটোমেটিক নিজে নিজে ছবি তুলতে আরম্ভ করবে, কোনো ম্যানুয়াল ইন্টারভেনশনের দরকার হয় না। এই অবজারভেটরি ট্যুরিস্টদের জন্য প্রতিদিন সকাল 9:30 থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে, প্রতিদিন খোলা থাকে। এই যে অবজারভেটরি বানানোর জন্য এই হানলেরকে বেছে নেওয়া হয়েছে তিনটে মূলত কারণ। প্রথম কথা, এটা অনেক উঁচুতে, যে কোনো অবজারভেটরি এরকম উঁচুতে হতে হয়, এটা 15,000 ফুট উঁচুতে। বছরের বেশিরভাগ দিন যাতে পরিষ্কার আকাশ থাকে সেটা নিশ্চিত হতে হবে। এখানে বছরে 260 থেকে 270 দিন পরিষ্কার আকাশ থাকে। এখানে লাইট পলিউশন সেটা খুব কম, এবং তার সাথে এখানে ধুলোর যে পলিউশন, ডাস্ট পলিউশন, সেটাও কিন্তু খুব কম। এই বিভিন্ন শর্তগুলো এই হানলে স্যাটিসফাই করেছে, পূরণ করেছে, সেই কারণে হানলেকে বেছে নেওয়া হয়েছে এই হিমালয়ান চন্দ্র টেলিস্কোপের জন্য। অনেকগুলো টেলিস্কোপ আছে, একটা টেলিস্কোপ নয়। এই চন্দ্র টেলিস্কোপ যেটা, সেটা মূলত ভিজিবল রে এবং ইনফ্রারে তার উপরে কাজ করে। নিচে যেটা আছে সেটা হচ্ছে গামারে, 21 মিটার ডায়ামিটারের গামারে, সেটা কন্ট্রোল করে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। আর তার নিচে আরও ছোট ছোট কিছু গামারের টেলিস্কোপ আছে, যেটা কন্ট্রোল করে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, TIFR। ওই যে নিচে বড় যে রিংটা, ওটা হচ্ছে 21 মিটারের গামারে টেলিস্কোপ। আর ওইখানে আরও ছোট ছোট সমাধির মতো, চোরতেনের মতো রয়েছে, ওগুলো হচ্ছে গামারে টেলিস্কোপ। এই বড় গামারে টেলিস্কোপটা কন্ট্রোল করে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, আর ওই ছোটোগুলো কন্ট্রোল করে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল সায়েন্স। হানলে অবজারভেটরি হিল থেকে এখন আমরা যাব সোজা সমোরিরি লেক। এই যে সামনে এই যে লাল আর নীল রঙের যে রিংয়ের মতো রয়েছে, এটা হচ্ছে গামারে টেলিস্কোপ। এ পাশে এই যে ছোটো ছোটো ও যে সাদা সাদা যেগুলো রয়েছে, এইগুলোও গামারে টেলিস্কোপ। আর পেছনে ওই যে সোলার প্যানেলগুলো যেগুলো রয়েছে, এই পুরো টেলিস্কোপের যে সিস্টেম, তার সাথে উপরে যে হিমালয়ান চন্দ্র টেলিস্কোপ, সব কিছু চালানোর জন্য দরকার হয় 90 কিলোওয়াটের পাওয়ার সাপ্লাই। পুরোটাই কিন্তু এই সোলার প্যানেল থেকে আসে। ওই পাহাড়ের উপরে ছিল হিমালয়ান চন্দ্র টেলিস্কোপ। তারপরে এই নিচে এখানে আমরা এখন এসেছি গামারে টেলিস্কোপ দেখার জন্য। এই যে টেলিস্কোপটা, এটা কিন্তু অনেকগুলো ছোট ছোট ডায়মন্ড ফিনিশড ক্রিস্টাল মিরর দিয়ে তৈরি। 1008খানা এরকম ছোট ছোট মিরর এখানে আছে। এই দেখুন, সব চৌকো 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 এক গাদা মিরর এখানে রয়েছে। গামারের উপর একটা ডেমনস্ট্রেশন হলো। এই ডেমনস্ট্রেশন হয়ে যাওয়ার পরে এখানে এই যে ভিজিটার বুক, সেটা আমরা যেহেতু একটা গ্রুপে আছি, একজন সেটা ফিল আপ করে দিলেই হচ্ছে। সব ছোট্ট ছোট্ট টুকরো 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 এরকম মিরর এখানে রয়েছে। এবং এই যে মিররটা আকাশের যে কোনো দিকে পজিশন করার জন্য পুরো 360 ডিগ্রি ঘুরতে পারে। নিচে মোটর লাগানো আছে, এবং এপাশে সেটা হচ্ছে -24 থেকে 90 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে। দেখো, একটা অ্যানোমিটার ঘুরছে এখানে। চারিদিকে যা রয়েছে সবই যন্ত্রপাতি। অ্যানোমিটার মানে হচ্ছে বায়ুর যে স্পিড, বাতাসের স্পিড মাপছে। আমরা কিন্তু এখনও হানলেতেই রয়েছি। এই যে রাস্তাটা উপাস দিয়ে চলে যাচ্ছে, ওই দিকে হচ্ছে উমিংলা। খারদুংলা যেটা ছিল ভারতবর্ষের তথা পৃথিবীর সব থেকে উঁচু মোটরেবল পাস, সেই খেতাব এখন খারদুংলা থেকে কেড়ে নিয়েছে এই উমিংলা, 19,000 ফুট উচ্চতায়। কিন্তু সেটা যেতে হলে এখানে 2 রাত থাকলে ভালো হয়। আমরা যদি উমিংলা পাস যেতাম, তাহলে কালকে তো আমরা রাতে এসেছি, আজকে আমরা উমিংলা পাস ঘুরে এখানে ফেরত আসতাম, কালকে এখান থেকে আমরা সমুদ্রের উদ্দেশ্যে যেতাম। এরকম প্ল্যান করলে ব্যাপারটা ভালো হতো। নইলে এখান থেকে উমিংলা পাস দেখে সমুদ্রে যাওয়াটা বড্ড কষ্টকর। এই অবজারভেটরি হিল ছাড়াও এখানে কিন্তু আরেকটা দ্রষ্টব্য আছে, সেটা হচ্ছে হানলে গুম্ফা। ওই যে পাহাড়ের উপরে, ওটা হচ্ছে হানলে গুম্ফা। मैं लगाऊं, मेरा नेट चलेगा नहीं चलेगा, अब क्या पता है। वो सुबह रेडी में तो
কালকে আমরা যে রাস্তায় এসেছিলাম আজকেও কিন্তু সেই রাস্তায় আমরা নেওয়া পর্যন্ত যাব, তারপরে আমরা দেখে যাব সমুদ্রের উদ্দেশ্যে। এই রাস্তায় সমুদ্রেরই যেতে, হানলে থেকে সমুদ্রে যেতে সময় লাগবে 5 ঘন্টা। কিন্তু একটা শর্টকাট রোড আছে, সেটাতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা, কিন্তু সেইটা ট্যুরিস্টদের জন্য এই মুহূর্তে ট্যুরিস্ট গাড়িকে অ্যালাউ করা হচ্ছে না। আমাদের প্ল্যান ছিল সেই রাস্তা ধরেই যাওয়া। এই হানলের নিচের যে গামারে অবজারভেটরিটা রয়েছে সেখানে এসে কথাবার্তা বলার পরে জানা গেল ওই রাস্তায় ট্যুরিস্ট গাড়িকে আজ অ্যালাউ করবে না, আজকে বা ইদানিং অ্যালাউ করা হচ্ছে না। আমরা আবার সেই পুরনো রাস্তায়, লম্বা রাস্তায়, যে রাস্তায় কালকে এসেছিলাম নিয়মা পর্যন্ত, সেখান পর্যন্ত গিয়ে তারপরে সমুদ্রের দিকে দেখব। আমাদের একটা গাড়ি, মানে যেটা নাম্বার হচ্ছে 7, সেই 7 নম্বর গাড়ির কুল্যান্টটা লিক করছে। মাঝে একবার প্রায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ঠিকঠাক করা হলো, কিন্তু আবারও লিক করছে, আবার দাঁড়ানো হয়েছে। এখানে সামনে একটা ডাস্ট ডেভিল যেটাকে বলে, টর্নেডোর মতো ধুলোগুলো উঠছে। আমার নিকনে জুম করে আপনাদের সেটা একটু দেখাই, কিছুটা সময় কাটাই। এপাশে অনেকগুলো কিয়াং চড়ে বেড়াচ্ছে, তার সাথে এখানকার যে স্থানীয় মানুষ তাদের যে ভেড়া, ছাগল, সেগুলো এখানে চড়ছে। গাড়ির কুল্যান্ট লিক হচ্ছে, এটা সেকেন্ড টাইম এই গাড়িটার কুল্যান্টটা লিক করছে। এখন আবার তো লাগানো হয়েছে, দুটো কিন্তু বাসে চললো। সামনে কিরকম ধুলোর ঝড় হচ্ছে দেখুন, দুপুরের পরে ওখানে দেখুন এখানে কীরকম ধুলোর ঝড় ওঠে। ধুলোর ঝড়ে পুরো ভর্তি হয়ে গেছে, একটা আড্ডা নয়, কিছু দূর অন্তর অন্তরই। এই জায়গাটা আমরা এখন যেটা পেরোচ্ছি তার নাম রঙ্গ। এই জায়গাটা যেটা আমরা পেরোচ্ছি এর নাম লোমা। লোমা চেকপোস্টে আমরা আমাদের গাড়ি রেজিস্ট্রেশন করিয়ে আবার আমরা সামনে এগিয়ে চললাম। নাওমা, NYOMA, নাওমা। সোমরিডি এখান থেকে আরও 76 কিলোমিটার। নাওমাতে আমরা লাঞ্চ করতে বসেছি। একটা ছোট্ট রেস্টুরেন্ট, ভেতরে গোটা 15 সিট আছে, আর বাইরে আর একটা টেবিল আমরা এরকমভাবে অ্যারেঞ্জ করেছি। 2 থেকে 3টে ব্যাচে খাওয়া সম্পন্ন করতে হবে। আজকের পুরো মেনুটা ছিল ভাত, ডাল, আলু ভাজা, সয়াবিনের তরকারি, আর তার সাথে ফুলকপি পনিরের একটা তরকারি। সয়াবিন আর ফুলকপি পনির এটা আমি খাইনি, বিশেষ করে চাটনি ছিল, সেটা ছাড়িয়ে। মাহে চেকপোস্ট পেরিয়ে এই নদীটা পেরিয়ে আমরা ওপারটায় যাব। নিয়মা থেকে মাহে প্রায় 20 কিলোমিটার রাস্তা। মাহে ডেবরিং রোড হয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। এটা হচ্ছে সুন্দর থেকে আমরা বাঁদিকে বেঁকে গেলাম। কালকে কিন্তু আমরা এই সুন্দর থেকে ডান দিকে যাব চিসপাবা কেলগের উদ্দেশ্যে। সুন্দর থেকে কার্জক প্রায় 40 কিলোমিটার। সোমরি লেক এখান থেকে আরও 25 কিলোমিটার, প্রায় 25 কিলোমিটার। তার আগে এই ছোট্ট একটা লেক নাম সরুর। এই লেকের জলের ওই দিকটা, মানে ওই পাশটা পুরো জমে বরফ হয়ে গেছে। উল্টো দিকে যে পাহাড়গুলো তার মাথাতেও বরফে ভর্তি, দারুণ দেখতে লাগছে। ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র লেক। সমুদ্রপৃষ্ঠ থেকে 14,830 ফুট উচ্চতায় অবস্থিত এই সমুদ্রের লেক। প্যাংগং যেমন নোনা জলের লেক, সমুদ্রেরই কিন্তু মিষ্টি জলের লেক। এই লেকের পাড়ে যে গ্রামটা রয়েছে তার নাম সমুদ্রেরই।
লাদাখের সব থেকে সুন্দর লেক নিঃসন্দেহে প্যাংগং লেক, কিন্তু সৌন্দর্যের বিচারে প্যাংগংয়ের পরেই নাম আসে সোমোরিরি লেকের। আয়তনে প্যাংগং লেক অনেকটা বড়, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, প্যাংগং লেকের সব অংশটা কিন্তু ভারতের মধ্যে নয়, প্যাংগং লেকের বেশিরভাগ অংশটাই চীনের মধ্যে। যদি শুধুমাত্র ভারতে থাকা অংশ বিচার করা হয় তাহলে সেক্ষেত্রে প্যাংগং লেকের থেকে সোমোরিরি লেক কিন্তু বড়। এই লেক লম্বায় 26 কিলোমিটার এবং চওড়ায় 3 থেকে 5 কিলোমিটার। লাদাখে আসা পর্যটকদের কাছে এই লেক একটা অবশ্য দ্রষ্টব্য। এই লেকের চারপাশে যে পাহাড়গুলো, সেই পাহাড়গুলো ঘন পুরো বরফে ঢাকা, সেই বরফ গলা জলে পুষ্ট এই সোমোরিরি লেক। এই লেকের জল বেরোবার কিন্তু কোনো রকম রাস্তা নেই, তাই এই লেকের জল কিছুটা কষা এবং পানের উপযুক্ত নয়। এই হচ্ছে সোমোরিরি লেকের শুরু। এখন সূর্য কিছুটা পশ্চিমে হেলে পড়েছে, আরেকটু যদি সূর্য উপরের দিকে থাকতো, মানে দুপুর 12টার পর থেকে এই লেকের জল কিন্তু অদ্ভুত রকমের সুন্দর নীল। শুধু নীল নয়, নীলের বিভিন্ন রকমের শেড দেখা যায় এই লেকের জলে, কিন্তু তার জন্য নীল আকাশ থাকা জরুরি। কারজুক চেকপোস্ট। আগে আমরা লেকটা দেখে নেবো, কারণ কি এখন রোদ আছে। আগেই বললাম এই লেকের যে সুন্দর রং, সেটা এই রোদ থাকলে, নীল আকাশ থাকলে তবেই পাওয়া যাবে। কাল সকালে কেমন থাকবে জানি না, তো আগে আমরা লেক দেখবো, লেক দেখে তারপরে যাব হোটেলে। আজ 29শে মে 2025, আমরা দাঁড়িয়ে রয়েছি সোমোরিরি লেকের পাড়ে। এখানে অনেক ইট, কাঠ, পাথর এসব পড়ে রয়েছে। এবার এখানে অনেক বিল্ডিং উঠবে, বা মনে হচ্ছে যেন আরও হোটেল বা হোমস্টে এসব এখানে তৈরি হবে। জায়গাটার সৌন্দর্য অনেক নষ্ট হয়ে যাবে। চারিদিকে পুরো সোমোরিরি লেককে ঘিরে রেখেছে এরকম বরফ ঢাকা পাহাড়, আর এই বরফ গলা জলেই এই সোমোরিরি লেক পুষ্ট। এই সোমোরিরি লেকে কিন্তু ধারে প্রচণ্ড হাওয়া দেয়, এবং এই সোমোরিরি লেক যেহেতু 14,830 ফুট উচ্চতায় অবস্থিত, সেই কারণে এই সোমোরিরি লেকে আপনার শ্বাসকষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা। এই সোমোরিরি সহ পুরো লাদাখকেই উচ্চতা অনুযায়ী 3টে ভাগে ভাগ করা হয়েছে। 8 থেকে 12,000 ফিট হাই অল্টিটিউড, 12 থেকে 18,000 ফিট এটা হচ্ছে ভেরি হাই অল্টিটিউড, এবং 18,000 ফুটের উপরে হচ্ছে এক্সট্রিমলি হাই অল্টিটিউড। সোমোরিরি লেকের উচ্চতা 14,836 ফিট, অর্থাৎ ভেরি হাই অল্টিটিউডের মধ্যে পড়ে। তাই অনেকেরই এখানে এসে মাথা ব্যথা, বমিভাব, শ্বাসকষ্ট হতে পারে। আপনার যদি সিকিমের নাথুলা বা 0 পয়েন্টে গিয়ে মাথা ধরে থাকে, তাহলে খুব স্বাভাবিক ব্যাপার এই সোমোরিরি লেকের এখানেও কিন্তু আপনার মাথা ধরা, শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। এই সমস্যার সমাধান করার জন্য যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনার লাদাখ ট্যুর শ্রীনগর থেকে শুরু করেন, যাতে উচ্চতার সাথে সাথে ধীরে ধীরে শরীর নিজেকে মানিয়ে নিতে পারে। প্রচুর জল খাবেন এবং সাথে পোর্টেবল অক্সিজেন ক্যান ক্যারি করবেন। এই সোমোরিরি লেকের ধারে এই যে গ্রামটা, এই গ্রামটার নামও সোমোরিরি। রাস্তার উপরে গেট, তাতে লেখা ওয়েলকাম টু সোমোরিরি। সোমোরিরিতে এই হচ্ছে আমাদের হোটেল লেক ভিউ, আর সামনে এই হচ্ছে সোমোরিরি লেক। প্রচণ্ড ঠান্ডা, চলুন রিসেপশন পর্যন্ত যাই, তারপরে দেখি কোথায় রুম পড়েছে। এই হচ্ছে লেক ভিউ এর রিসেপশন। আমাদের রুম হচ্ছে 202। এখন টেম্পারেচার চলছে 2 থেকে 3 ডিগ্রি। রাত্রিবেলায় এটা 8টার পরেই -1, -2, 10টার পরে -2, -3 নেমে যাবে। এই হচ্ছে আমাদের রুম 202। খাটটা এখানে প্রতিটা হোটেলেই বেশ বড়, মানে 2টো সিঙ্গল খাটকে জোড়া দেওয়া রয়েছে। জামা কাপড়, ব্যাগ রাখার জন্য এখানে কাভার্ড আছে, একটা আয়না আছে, বাথরুম। ওরে বাবা, বাথরুমে আবার কত বড় একটা ধাপ রয়েছে। বেসিন, কমোড এসব তো ঠিক আছে, যেটা নেই সেটা হচ্ছে গিজার, তার মানে জল, গরম জল সেন্ট্রালাইজড। কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম রিসেপশনে, সেটা ওই সকালবেলাতেই আসবে, এই সময় কোনো গরম জল পাওয়া যাবে না।
আমাদের রুমটা যেটা সব থেকে সুন্দর ব্যাপার, জানলার পর্দা সরালেই সমোরেরই লেক। রাতে ডিনারে রয়েছে ভাত, ডাল, আলু সেদ্ধ।